প্রিয় শিক্ষার্থী, আশা রাখি সকলে ভালো আছো। ডিসিসি কোচিং সেন্টার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা বাংলা ভাষা, রীতি ও বিভাজন। বাংলা ভাষা রীতি ও বিভাজন। ভয়েস আরেকটু বাড়াই দিবেন। হ্যাঁ, পৃথিবীতে প্রত্যেকটা ভাষারই দুইটা রীতি থাকে। একটা হচ্ছে কথ্য রীতি আর একটা হচ্ছে লেখ্য রীতি। তেমনি বাংলা ভাষার দুইটা রীতি, একটা হচ্ছে কথ্য আর একটা হচ্ছে লেখ্য। কালকে হয়ে গেল। আমরা শুরুতেই কথা বলছিলাম ভাষার দুইটা রীতি, একটা হচ্ছে কথ্য রীতি আর একটা হচ্ছে লেখ্য রীতি। কথ্য রীতি আবার দুই ভাগে বিভক্ত, আঞ্চলিক কথ্য রীতি আর একটা হচ্ছে আদর্শ কথ্য রীতি। লেখ্য রীতি তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে কাব্য রীতি, আরেকটি সাধু রীতি, আরেকটা হচ্ছে প্রমিত রীতি। কথ্য রীতির শুরুতে আছে আঞ্চলিক কথ্য রীতি। আঞ্চলিক কথ্য রীতি বলতে আমরা কি বুঝি? বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অঞ্চল ভেদে আলাদা আলাদা আঞ্চলিক ভাষা রয়েছে। এই যে অঞ্চল ভেদে যে আঞ্চলিক ভাষা, এটি হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। অঞ্চল ভেদে যে ভাষাটা থাকে এটাকে বলা হয় আঞ্চলিক ভাষা বা উপভাষা। এরকম একটা তোমাদের প্রশ্ন থাকতে পারে, অঞ্চল ভেদে ভাষাকে কি বলা হয়, বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য, এই ভাষাকে কি ভাষা বলা হয়? এটাকে বলা হয় উপভাষা। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, আঞ্চলিক ভাষার মধ্যে যেমন নোয়াখালী অঞ্চলের ভাষা একরকম, ময়মনসিংহ অঞ্চলের ভাষা আরেক রকম, চট্টগ্রাম অঞ্চলের ভাষা একরকম, তেমনি সিলেট অঞ্চলের ভাষা অন্যরকম। এরকমভাবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা রয়েছে। এক অঞ্চলের ভাষা আরেক অঞ্চলের মানুষের কাছে অনেকটাই দুর্বোধ্য মনে হতে পারে, অনেকটাই বুঝতে কষ্ট হতে পারে। এই আঞ্চলিক ভাষাগুলোই হচ্ছে উপভাষা নামে পরিচিত। যেমন পূর্ববঙ্গের আমাদের এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভাষা প্রচলিত ছিল। আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে রয়েছে পূর্বী ভাষা, এটা একটা আঞ্চলিক ভাষার নাম। বরেন্দ্রী ভাষা, তারপর হচ্ছে কামরূপী ভাষা, ঝাড়খণ্ডী ভাষা ইত্যাদি ইত্যাদি আঞ্চলিক ভাষা রয়েছে।
আমরা আঞ্চলিক ভাষাগুলো একটু নাম লিখব। আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে রয়েছে ছোট মার্কার অল্প করে ইউজ করতে পারে। বাঙালি ভাষা, পূর্বী ভাষা, বরেন্দ্রী ভাষা, কামরূপী, রাঢ়ী, ঝাড়খণ্ডী। আঞ্চলিক ভাষার মধ্যে এই কয়েকটা ভাষা আছে: বাঙালি, পূর্বী, বরেন্দ্রী, কামরূপী, রাঢ়ী এবং হচ্ছে ঝাড়খণ্ডী। এগুলোকে বলা হয় আঞ্চলিক ভাষা। মনে রাখতে হবে যে বাঙালি কোন ধরনের ভাষা, এটা একটা আঞ্চলিক ভাষার নাম। পূর্বী হচ্ছে একটা আঞ্চলিক ভাষার নাম, বরেন্দ্রী হচ্ছে একটা আঞ্চলিক ভাষার নাম, কামরূপী হচ্ছে একটা আঞ্চলিক ভাষার নাম, রাঢ়ী হচ্ছে একটা আঞ্চলিক ভাষার নাম। যেমন একটা প্রশ্ন থাকতে পারে যে রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষার নাম কি? উত্তর হবে কামরূপী। প্রশ্ন থাকতে পারে পশ্চিমবঙ্গের আঞ্চলিক ভাষার নাম কি? উত্তর হবে রাঢ়ী। প্রশ্ন থাকতে পারে ঝাড়খণ্ড আঞ্চলিক ভাষার নাম কি? উত্তর হবে ঝাড়খণ্ডী। প্রশ্ন থাকতে পারে বাংলাদেশের যে একটু দেখে নেই, বাংলাদেশের যে উত্তর এবং পশ্চিম অঞ্চল রয়েছে, বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের ভাষার নাম হচ্ছে বরেন্দ্রী ভাষা। তেমনি বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসামের যে বরাক অঞ্চল রয়েছে, এই অঞ্চলের ভাষাগুলোকে বলা হয় পূর্বী ভাষা। তেমনি বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চলের ভাষার নাম হচ্ছে কামরূপী ভাষা। পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল, এই ভাষাগুলোর নাম হচ্ছে ঝাড়খণ্ডী ভাষা। তেমনি বাংলাদেশের মধ্য এবং দক্ষিণ অঞ্চলের ভাষার নাম হচ্ছে বাঙালি ভাষা। আমরা সংক্ষিপ্ত স্বরে মনে রাখার জন্য এই ভাষাগুলোর নাম লিখলাম যে বাঙালি, পূর্বী, বরেন্দ্রী, কামরূপী, রাঢ়ী, ঝাড়খণ্ডী। এগুলো হচ্ছে আঞ্চলিক ভাষার নাম। এরপরে যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে আদর্শ কথ্যরীতি। আদর্শ কথ্যরীতিটা কি? আদর্শ কথ্যরীতি হচ্ছে সর্বজনীন কথ্যরীতি। আমরা যদি আঞ্চলিক ভাষায় কথা বলি, তাহলে এক অঞ্চলের মানুষ স্বাভাবিকভাবে অন্য অঞ্চলের ভাষা বুঝতে অনেকটাই কষ্ট হয় বা অনেকটাই বুঝতে সমস্যা হয়। সেজন্যে একটা আদর্শ কথ্যরীতি, যেটা হচ্ছে সর্বজনীন কথ্যরীতি, এই সর্বজনীন কথ্যরীতি বা আদর্শ কথ্যরীতির মধ্য দিয়ে কথা বললে বাংলাদেশের সমগ্র অঞ্চলের মানুষ সহজেই বুঝতে পারে। অর্থাৎ বাংলাদেশের সমগ্র অঞ্চলের মানুষ যখন একটা ভাষায় কথা বলে যেটা সবাই বুঝতে পারে, সেই ভাষার নামই হচ্ছে আদর্শ কথ্যরীতি। এই আদর্শ কথ্যরীতির আরেকটা নাম হচ্ছে সর্বজনীন কথ্যরীতি। এখন প্রশ্ন থাকতে পারে সর্বজনীন কথ্যরীতি কোনটি? এটি হচ্ছে আদর্শ কথ্যরীতি। এই আদর্শ কথ্যরীতির মধ্য দিয়ে বক্তব্য, সংবাদ প্রচার, উপস্থাপনা, বিভিন্ন সেমিনারে আলোচনা, এই ইত্যাদি বিষয়গুলো কি করা হয়? আদর্শ কথ্যরীতিতে উপস্থাপন করা হয়। প্রশ্ন থাকতে পারে বক্তব্য কোন ভাষারীতির মাধ্যমে উপস্থাপন করা হয়, বা সেটা হচ্ছে কি আদর্শ কথ্যরীতি। এরপরে আমরা আলোচনা করব লেখ্যরীতি নিয়ে। লেখ্যরীতিটা হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে কাব্যরীতি, সাধুরীতি, প্রমিত রীতি। এখন এই লেখ্যরীতির প্রশ্ন থাকতে পারে এরকম যে বাংলা সাহিত্যের লিখিত ভাষার প্রথম নিদর্শনটা হচ্ছে কি চর্যাপদ। এটা একটা প্রশ্ন থাকতে পারে। বাংলা ভাষার লিখিত সাহিত্যের যে প্রথম রূপ, সেটা হচ্ছে চর্যাপদ। অর্থাৎ চর্যাপদের আগে মানুষ কি করে নাই?
লেখালেখি করে নাই। এর আগে মানুষ কি করতো? শুধুমাত্র কথা বলতো। চর্যাপদের মধ্য দিয়েই মানুষ লেখালেখিটা শুরু করে, যে কারণে চর্যাপদ হচ্ছে লিখিত সাহিত্যের প্রথম নিদর্শন। লিখিত সাহিত্যের প্রথম নিদর্শনটা হচ্ছে চর্যাপদ। আর এই চর্যাপদটা কাব্যরীতিতে রচিত হয়েছে। যদি প্রশ্ন করা হয় যে চর্যাপদ কোন রীতির মধ্য দিয়ে রচনা করা হয়েছে, উত্তর হবে কাব্যরীতির মাধ্যমে রচিত হয়েছে। এই কাব্যরীতিটা আবার মানে দুই ধরনের। একটা হচ্ছে কি গদ্য কাব্যরীতি। গদ্য কাব্যরীতির মধ্যে কি থাকে না? কাব্যরীতিতে যেরকম ছন্দ থাকে, গদ্য কাব্যরীতিতে তেমন কি থাকে না? ছন্দ থাকে না। এরপরে আমরা যদি আলোচনা করি সেটা হচ্ছে কি সাধুরীতি। সাধুরীতি হচ্ছে, সাধুরীতির প্রচলনটা শুরু হয় 19 শতকে। 19 শতকের শুরুতে সাধুরীতির প্রচলন শুরু হয়। সাধুরীতি বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার জন্য বা গদ্য ভাষায় যে সাহিত্য রচনা করার জন্য সাধুরীতির ব্যবহারটা শুরু হয়। আর এই ব্যবহারটা শুরু হয় 19 শতকের শুরুর দিকে। সাধুরীতির যে বৈশিষ্ট্য, সাধুরীতির এখানে 2টা বা 3টা বৈশিষ্ট্য আমাদেরকে মনে রাখতে হবে। সাধুরীতির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সাধুরীতিতে সাধারণত তৎসম শব্দের ব্যবহার বেশি করা হয়। এটা একটা প্রশ্ন থাকতে পারে যে কোন রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি হয়। উত্তর হবে সাধুরীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি হয়। তৎসম শব্দের ব্যবহার বেশি হয় এবং সাধুরীতির যে ক্রিয়াপদ এবং সাধুরীতির সর্বনাম, সাধুরীতির অনুসর্গ, এগুলো দীর্ঘরূপ হয়। সাধুরীতির ক্রিয়াপদটা দীর্ঘরূপ হবে, সর্বনাম দীর্ঘরূপ হবে এবং অনুসর্গও দীর্ঘরূপ হবে। যেমন সর্বনামে সাধারণত দীর্ঘরূপ, যেমন তাহারা, যাহারা, তাহার, যাহার ইত্যাদি। তার মানে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সাধুরীতির ক্রিয়াপদ, সর্বনাম পদ এবং অনুসর্গ এগুলো কি হবে? দীর্ঘরূপ হবে এবং সাধুরীতিতে তৎসম শব্দের ব্যবহারটা বেশি করা হয়। এটা মনে রাখতে হবে। এরপরে আমরা আলোচনা করব প্রমিত রীতি নিয়ে। প্রমিত রীতিটা হচ্ছে কলকাতায় যে শিক্ষিত বাঙালি ছিলেন, কলকাতায় শিক্ষিত বাঙালিদের যে লেখার মুখের যে ভাষা, এই কলকাতার শিক্ষিত বাঙালিদের মুখের ভাষা থেকেই প্রমিত ভাষার প্রচলনটা এসেছে। প্রমিত ভাষা পূর্ব একটা নাম ছিল, সেটা হচ্ছে চলিত ভাষা। আর এই চলিত ভাষাটার প্রচলন শুরু হয়েছে 20 শতকে। চলিত ভাষার প্রচলনটা হয়েছে 20 শতক থেকে শুরু হয়েছে। চলিত ভাষার পরিবর্তিত রূপটাই হচ্ছে প্রমিত রীতি। আর প্রমিত রীতির যাত্রাটা শুরু হয় 21 শতক থেকে। 21 শতক থেকে প্রমিত রীতির যাত্রা শুরু হয়। অর্থাৎ বাংলা লেখ্যরীতিতে, লেখ্যরীতির আদর্শ রূপটাই হচ্ছে প্রমিত রীতি। প্রমিত রীতির যে বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে, প্রমিত রীতির বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে যে তৎসম শব্দ অপেক্ষাকৃত কম ব্যবহার করা হবে বা অপেক্ষাকৃত কম ব্যবহার করা হয়। তৎসম শব্দের যে ক্রিয়াপদ, অনুসর্গ এবং সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। সাধুরীতিতে যেরকম ক্রিয়াপদ, সর্বনাম পদ, অনুসর্গের দীর্ঘরূপ ব্যবহার করা হয়, প্রমিত রীতিতে তেমনি ক্রিয়াপদ, সর্বনাম এবং অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। প্রমিত রীতিতে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, প্রমিত রীতির যে যে কথ্য যে কিছু শব্দ আছে, এগুলোকে কি করা হয়? বর্জন করা হয়। যেমন ধুলো, মূলো, পুজো ইত্যাদি বর্জন করে প্রমিত রীতিতে লেখা হয় ধুলা, তুলা, মূলা, পূজা ইত্যাদি।
এই হচ্ছে বাংলা ভাষার রীতি এবং বিভাজন। মোটা দাগে আমাদেরকে মনে রাখতে হবে ভাষার রীতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে কথ্য রীতি আর একটা হচ্ছে লেখ্য রীতি। কথ্য রীতি আবার দুই ভাগে বিভক্ত, আঞ্চলিক কথ্য রীতি আর একটা হচ্ছে আদর্শ কথ্য রীতি। লেখ্য কথ্য রীতি হচ্ছে তিন ভাগে বিভক্ত, কাব্য রীতি, সাধু রীতি এবং প্রমিত রীতি। আঞ্চলিক কথ্য রীতির মধ্যে রয়েছে যে আঞ্চলিক ভাষা, যেমন বাঙালি হচ্ছে একটা আঞ্চলিক ভাষার নাম, পূর্বী একটা আঞ্চলিক ভাষার নাম, বরেন্দ্রী আঞ্চলিক ভাষার নাম, কামরূপী আঞ্চলিক ভাষার নাম, রাঢ়ী বা ঝাড়খণ্ডী এগুলো হচ্ছে আঞ্চলিক ভাষার নাম। কাব্যরীতিটা হচ্ছে কাব্যরীতিতে চর্যাপদটা কাব্যরীতিতে রচনা করা হয়। সাধুরীতির 19 শতকে সাধুরীতির শুরু হয়। সাধুরীতির যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তো বললাম, যে তৎসম শব্দের ব্যবহার বেশি হবে এবং সর্বনাম ক্রিয়াপদ অনুসর্গের দীর্ঘরূপ ব্যবহৃত হবে। প্রমিত রীতিটা হচ্ছে তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কম হবে এবং ক্রিয়াপদ অনুসর্গ এবং সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হবে। এই ছিল বাংলা ভাষা রীতি এবং বিভাজনের যে বিস্তারিত ব্যাখ্যা, বিস্তারিত বিষয়। আজকের ক্লাসে আমরা এতটুকু নিয়ে কথা বললাম। পরবর্তীতে অবশ্যই বাংলা ব্যাকরণের নতুন কোনো বিষয় নিয়ে আমরা আরো ক্লাস করব। অবশ্যই তোমরা যারা আসো প্রত্যেকেই ক্লাস দেখবে, ক্লাসে কমেন্ট করবে এবং আমাদের সঙ্গে থাকবে। যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলের প্রতি শুভকামনা। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।